শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। খেলাপি ঋণ আদায়ে মিশ্র অবস্থা দেশের ব্যাংকগুলোর। কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত টার্গেট পূরণ করতে পারলেও বেশিরভাগের অবস্থা সন্তোষজনক নয়। খেলাপি হওয়া প্রতিষ্ঠানের অবস্থা দেখতে পরিদর্শনে যাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা। এদিকে খেলাপি আদায় কম হওয়ায় ব্যাংকগুলোর লভ্যাংশ কমেছে। লাগামহীনভাবে খেলাপি ঋণ বাড়লেও আদায়ে গতি নেই বাণিজ্যিক ব্যাংকগুলোর। এরই মধ্যে মূলধন ঘাটতিতে পড়েছে 18টি বাণিজ্যিক ব্যাংক। এছাড়া এই তালিকায় রয়েছে 2টি রাষ্ট্রায়ত্ত ও 2টি বিশেষায়িত ব্যাংকও। খেলাপি আদায়ে সবচেয়ে ভালো করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক। 100 দিনের ঋণ আদায় কর্মসূচিতে 5,600 কোটি টাকার লক্ষ্য ঠিক করেছে ব্যাংকটি। অক্টোবর পর্যন্ত আদায় করতে পেরেছে 2,132 কোটি টাকা। অগ্রণীর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গ্রাহকদের সাথে সুসম্পর্ক ঋণ আদায়ে সাফল্য এনে দিয়েছে তাদের। আমরা এখন সবথেকে বেশি ইফোর্ট দিচ্ছি আমাদের ক্লাসিফাইড লোন আদায়ের উপরে। আদায়, নিয়মিতকরণ এবং পুনঃতফসিল, এই 3টা ক্রাইটেরিয়ার উপরে আমরা জোর দিচ্ছি যে হয় আদায় নগদ আদায় হবে, না হলে পুনঃতফসিল হবে, না হলে অবলোকন হবে, সুদ মৌকুবের মাধ্যমে ঋণ আদায় হবে। 3-4টি ভাগে আমরা আদায়ের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি এবং এটা ডিসেম্বর পর্যন্ত আমরা এটা সর্বোত্তম প্রচেষ্টা চালাবো। ব্যাংকিং খাতের সংকট কাটাতে খেলাপি আদায়ে গতি ফেরানোর তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি প্রতিষ্ঠানের অবস্থা পর্যালোচনা করতে বিভিন্ন ব্যাংক পরিদর্শনে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা। একে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রধানতম ক্রাইটেরিয়া হচ্ছে আপনি আদায়ের মাধ্যমে, আর বিকল্প হচ্ছে যে আপনি রিটার্ন অফ করেন, রিশিডিউল করেন, এইভাবে করেন। রিশিডিউল করলে আপনি দেখছেন যে আপনার একটা বিশেষ নীতি সহায়তা দিয়ে আসছে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের, তাদেরকে এই নীতি সহায়তা দানের মাধ্যমে যে রিশিডিউলগুলো হবে সামনে, রিশিডিউল হলে ওই 1 নম্বর ব্যাংকগুলো একটু লিকুইড হবে। আয়ের সাথে ব্যয়ের একটা সংযোগ থাকে, অর্থাৎ এখানে কিন্তু যে ক্যামেল যেটা বলা হয় যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, মূলধন পর্যাপ্ত কিনা, বেশিরভাগ এই দুর্বল ব্যাংকগুলোতে মূলধন অপর্যাপ্ত থাকে। তাদের অ্যাসেট কতখানি আছে সেখানেও দুর্বলতা আছে। তাদের যে খরচ হয়, দেখা যায় যে প্রশাসনিক অপারেশনাল ব্যয় অনেক বেশি থাকে। তো এই সমস্ত কিন্তু বন্ধ করতে হবে। খেলাপি ঋণ আদায় কম হয় ব্যাংকগুলোর লভ্যাংশ কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেই ব্যাংকের প্রতি আস্থা বাড়বে গ্রাহকদের। এতে আমানত বাড়ার পাশাপাশি বাড়বে বাণিজ্যিক কার্যক্রম। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর গুলশানে চলছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত গোলটেবিল বৈঠক। সেটি আসলে ব্যবসার পরিবেশ, সংস্কার, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ, এই বিষয় নিয়ে সেখানে গোলটেবিল বৈঠক চলছে। সেখানে কথা বলছেন ব্যবসায়ী নেতা বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা তার বক্তব্যে চলে যাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সুভাষবাবু আছেন, আপনারা তো চার্টার্ড অ্যাকাউন্ট অ্যাসোসিয়েশনও আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকাউন্টস খুলে দেব, আপনারা অডিট করেন। অন্তত 80% ফ্যাক্টরি যদি না পান যে লসে রান করতেছে, আমি এই ব্যবসা থাকবো না। তো এই যেই ইন্ডাস্ট্রি 80% ইন্ডাস্ট্রি লসে রান করতেছে, সেই ইন্ডাস্ট্রি আচ্ছা কেন এখন লসে রান করতেছে বলবেন যে লসে রান করতেছেন কেন? কারণ এটা ওয়ান ওয়ে রোড। আমরা একবার যারা এটাতে ঢুকছি, ব্যাক করার কোনো রাস্তা নাই। মানে ওই ইন্ড অফ দ্য টানেল যদি যা থাকে ওটার মধ্যে গর্ত থাকলে গর্ত, আর যদি ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকে তাহলে বের হয়, আদারওয়াইজ মৃত্যুর না হইলে ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। এই অবস্থার মধ্যে আপনি দেখেন যে আপনার ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছিলাম আমি, বিশেষ সহকারী মহোদয়, 2টা উদাহরণ দিই। আজকে আমি কিছুক্ষণ আগে উপদেষ্টা ফজল কবির সাহেবের একটা মেসেজ দিয়েছি, তিতাস এমডিকে একটা মেসেজ দিয়েছি। একটা ইন্ডাস্ট্রি, আমাদের একটা ইন্ডাস্ট্রি, অনেক বড় ইন্ডাস্ট্রি, তাদের একটা নতুন মানে গ্যাস পাইপলাইনটা নতুন করে স্থাপন করছে, আগেরটা ডিস্টার্ব করছিল। ওইটাকে কানেকশন দিতে গিয়ে তিতাসের এনলিস্টেড কন্ট্রাক্টর সহ তিতাসের লোকজনের উপস্থিতিতে কানেকশন দিতে গিয়ে একটা স্পার্ক করে একটা আগুনের কুণ্ডুলি উঠছে।
ওই ফ্যাক্টরির আরএমএস রুম যেটা, আরএমএস রুমের মধ্যে হয়তো একটা আগুনের কুণ্ডলি হয়ে গেছে। আগুনের কুণ্ডলি কেন হয়েছে? ওই দিন সকাল থেকে লাইনটা অফ থাকার কারণে ওদের যে ওই ইয়েটা থাকে, কি বলে এটা, কি রেগুলেটরটা থাকে, রেগুলেটরের দিক দিয়ে লিক করে কিছু কিছু গ্যাস বের হয়েছে। যখন স্পার্ক হয়েছে তখন ফাট করে এটা ওই আগুনটা এরকম কুণ্ডলি হয়ে ভিতরে ইয়েটা রুমটা পড়ছে। তো রুমটা পড়ার পরে ওখানে 5-6 জন লোক ছিল বাইরে, ওরাও বান্ড হয়েছে, কিছু ঢাকা নিয়ে গেছে। তখন তিতাস করলো কি, ওই ফ্যাক্টরির এই সমস্ত কিছু খুলে নিয়ে আসলো, নিয়ে মিটার চেক করলো। 1.5 মাস আগে মিটারটা দিছে। আচ্ছা, এরপরে ওনারা চেক করে বললেন যে মিটার 5% কম ঘুরছে, এটার জন্য তাকে 14 লাখ টাকা জরিমানা করা হইলো। মিটার পড়ছে, এটার জন্য মিটারের দাম প্লাস হলো দ্বিগুণ জরিমানা, রেগুলেটরের দাম প্লাস দ্বিগুণ জরিমানা ইত্যাদি করে 52 লাখ টাকার একটা ইয়ে ধরাই দিল তাকে। তো আমি অ্যাডভাইজার মহোদয়কে বললাম যে আমার দোষটা কি বলেন তো, আমার ফ্যাক্টরির কি দোষ? তিতাসের লোক, তিতাসের কন্ট্রাক্টর, তারা কাজ করতে গিয়ে স্পার্ক করে আমার জিনিস পড়ছে, এখন আমার জরিমানা 52 লাখ টাকা। ঠিক আছে, এখন তারাও তখন এমডি সাহেব বললেন যে এটা বিপণন পলিসিতে তাদের এরকম কথাবার্তা বলা আছে, এই কারণে এটা দিতে হবে, না দিলে কানেকশন হবে না। আমি সাথে সাথে ফ্যাক্টরিকে আমার ভাতিজার বললাম, তুই তাড়াতাড়ি টাকাটা জমা দে, নাইলে কানেকশন পাবি না। ও তাড়াতাড়ি ওই দিনই কানেকশনটা দিছে, দিয়া এখন বলতেছে তাদের আরো কি কি ফর্মালিটিস বাকি রয়েছে, গ্যাস কানেকশন দিবে না। শেষে আমি অ্যাডভাইজারকে বলার পরে তিতাসের এমডিকে, সাইফুল ভাই এনার্জি সেক্রেটারি সহ বলে বৃহস্পতিবারের রাত্রে, মানে রবিবারের ঘটনা, বৃহস্পতিবারের রাত্রে গিয়ে কানেকশন হয়েছে। আচ্ছা, এখন আজকে আমি ওনাকে মেসেজটা দিলাম যে পাশের যে ফ্যাক্টরিটা, একই সাথে 2টা ফ্যাক্টরি কানেকশন, ওই পাশের ফ্যাক্টরিটার কানেকশন দেয় নাই। কেন? কারণ ওইটা নিয়ে আমি ওই দিন অ্যাডভাইজারকে বলি নাই বা ওনাদেরকে বলিনি। তো এই যদি ইজ অফ ডুইং বিজনেসের অবস্থা হয়, তাহলে আমরা কোথায় যাবো? আজকে ওনাকে আমি মেসেজ দিছি যে আপনি কি মাননীয় ব্যবস্থা। দর্শক, আমরা শুনছিলাম যে ব্যবসার পরিবেশ এবং সংস্কার বিষয়ক যে গোলটেবিল বৈঠক চলছে, সেখানে ব্যবসায়ীরা আসলে নানান ধরনের জটিলতার কথা তুলে ধরছেন। তাদের ব্যবসা করতে গিয়ে তারা বলছিলেন যে ইজ অফ ডুইং বিজনেসের কথা বলা হচ্ছে, ব্যবসা সহজ করা, ব্যবসার খরচ কমানো, কিন্তু সেখানে নানান সংস্থা সেই অবস্থাগুলোকে আসলে আরও জটিল করছে ব্যবসার পরিবেশ, যেটি বিনিয়োগের জন্য কোনোভাবেই সহায়ক নয়, এবং সেই জায়গাটাতে সরকারের সহযোগিতা তারা চাচ্ছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, কারণ সামনে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের কথা চলছে। সেই এলডিসি গ্র্যাজুয়েশনটা আসলে কতটা সম্ভব আগামী 2026-এ, সেটি নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন এসেছে। গতকালকে একটি অনুষ্ঠানে বিএনপির যে নেতা এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন যে দেশের আর্থিক খাত ভেঙে পড়েছে, এসসি খোলার টাকা নেই ব্যবসায়ীদের, নেই বিনিয়োগের পরিবেশও, এমন অবস্থায় এলডিসি উত্তরণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল রাজধানীতে বাংলাদেশ গার্মেন্টস বাইং অ্যাসোসিয়েশন BGBA আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, দেশে এখনও গণতন্ত্রের উত্তরণ হয়নি। এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট সহ নানা কারণে ক্রয়াদেশ হারাচ্ছেন তারা। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক খাতের সংকট ও উচ্চ সুদহার, যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ এবং জ্বালানি নিরাপত্তার অভাব সহ নানা সংকটে দেশের অর্থনীতি। এর মধ্যে 2026 সালে হতে যাচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। তবে অর্থনীতির বিভিন্ন সূচকে বহুমুখী চাপ থাকা অবস্থায় এলডিসি উত্তরণ আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাজনৈতিক অনিশ্চয়তা সংকটে ফেলেছে তাদের। We know that আমাদের গার্মেন্ট সেক্টর ইজ নাও ইন ডিপ ট্রাবল, এবং অর্ডারস আপনারা দেখতে পাচ্ছেন যে গত 3 মাসে 6% ডিক্লাইন। কোন সময় আমাদের ইলেকট্রিসিটির সমস্যা, কোন সময় আমাদের লেবারের সমস্যা বা এফিশিয়েন্সির সমস্যা, নানা সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত না, মোটামুটি সবসময় এটা চলছে। আমাদের কিন্তু কোনো এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা সিকিউরিটি বলতে পারছি না। যেটা সবচেয়ে বড় দামি জিনিস আমরা হারাচ্ছি, সেটা হচ্ছে রেপুটেশন। আগে যেরকম পরিসংখ্যান নিয়ে বিগত সরকারের সময় খেলাধুলা হয়েছে, এটা এখন আবার চালু হয়ে গেছে। আমরা যথেষ্ট দেখে ফেলাইছি। আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন, আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, দেশের আর্থিক খাত ভেঙে পড়েছে, সংকটে পড়েছে অর্থনীতি। তার মতে এমন বাস্তবতায় এলডিসি থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। গ্র্যাজুয়েশনে যেতে হলে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের অবস্থাটা আপনি অনুধাবন করেছেন। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর কোথায় আছে? ব্যাংকের টাকা আছে,
তা আপনার ফিনান্সিয়াল সেক্টরের টোটাল ইনস্টেবিলিটি ডোরড্রাম কমপ্লিটলি। ফিনান্সিয়াল সেক্টরের স্টেবিলিটি, আপনার কি কোনো ক্যাপিটাল মার্কেট আছে? আমাদের প্রথম জব হচ্ছে ডিরেগুলেট করা। বিএনপির এই নেতা আরো বলেন, দেশে গণতন্ত্রের উত্তরণের সংকট কাটেনি এখনো। জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কারণ আনলেস ইউ হ্যাভ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ থাকবে, সর্বস্তরের মানুষের কাছে দায়বদ্ধতা থাকবে। আর দায়বদ্ধতা কোথায় থাকে? যখন একটা সমস্যা হয়তো পার্লামেন্টে আলোচনা হয়, পার্লামেন্টের বাইরে আলোচনা হয়, যারা নির্বাচিত তাদেরকে জনগণের কাছে জবাব দিয়েই হতে হয়। সো আপনাকে তো একটা নির্বাচিত সরকার ছাড়া 14-15 মাস চলতেছে। আমরা এখনো গণতন্ত্র উত্তরণ হয়নি কিন্তু বাংলাদেশ। বিনিয়োগের পরিবেশ ফেরাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মত দেন বক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই আলোচনায় কিন্তু ব্যবসার যে পরিবেশ এবং বর্তমানে যে বিনিয়োগের যে সুযোগ সেইটি নিয়েই কথা হচ্ছিল গতকালকের এই অনুষ্ঠানে। এবং সেখানে যারা বক্তা ছিলেন তারা আসলে বলছিলেন যে এই যে পরিস্থিতি, এমন ভঙ্গুর পরিস্থিতিতে, অর্থনীতির যে ভঙ্গুর পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে 2026 সালে এলডিসি উত্তোলন মোটেও যুক্তিসঙ্গত হবে না, সম্ভব হবে না। ব্যবসায়ীরা আসলে সেটি অ্যাফোর্ড করতে পারবেন না। এই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এলডিসি উত্তোলনের বাস্তবতা। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনি শুরু থেকেই আমাদের সাথে আছেন, আমাদের যে রিপোর্টগুলো দেখলেন এবং আমরা যে একটি অনুষ্ঠানে লাইভে গেলাম, আপনি দেখেছেন যে ব্যবসায়ীরা আসলে কি বলছেন। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এলডিসি উত্তোলন নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। সরকার কিন্তু এখনো পর্যন্ত 2026-এর নভেম্বরে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার যে রোডম্যাপ আছে সেখানেই সেই প্রক্রিয়াতেই আছেন, কিন্তু প্রস্তুতি আমরা সেভাবে না দেখলেও সরকার বলছে যে তারা আসলে সেটি হয়তো করে ফেলতে চান। কিন্তু যদি নির্বাচিত সরকার আসে সামনে, তাদের কাছে, তাদের জন্য এটি আসলে বড় চ্যালেঞ্জ হবে। কারণ এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে এই সরকার আর থাকছে না। পরের যে সরকার, তাদের যে সরকার তো নিশ্চয়ই এই রাজনৈতিক দলগুলো থেকে আসবে। এই রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করার উচিত কিনা, যেহেতু সব মহল থেকে আসলে এখন কথা হচ্ছে যে এলডিসি উত্তোলন 2026 থেকে পিছিয়ে দেওয়া। সেই জায়গায় আসলে সরকার সঠিক সিদ্ধান্ত, আপনার কি মনে হচ্ছে এখন পর্যন্ত সঠিক সিদ্ধান্তে আছে? সরকার যে পথে আছে সেটি আসলে অনেকটাই আমি বলবো যে একটু চিন্তা ভাবনা করে নিচ্ছে, বিভিন্ন দিক বিবেচনা করে। এর একটা দিক হলো যে আসলে ডিপ্লোম্যাটিক্যালি যদি আমরা প্রসিড করি, তাহলে সেই ক্ষেত্রে মানে জাতিসংঘের তো কয়েকটা প্রতিষ্ঠান আছে আর কি, অঙ্গ সংস্থা রয়েছে, তারাই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। তো ইকোসক একটা আর কি, যারা সোশ্যাল কাউন্সিল, ইকোনমিক আর সোশ্যাল কাউন্সিল, তারা আসলে প্রাথমিক সিদ্ধান্ত দেয় এবং এরপরে এটা জেনারেল অ্যাসেম্বলিতে এটা পাস হয়। তো এর আগে যেটি হয়েছে, যেটা সর্বসম্মতিক্রমে জেনারেল অ্যাসেম্বলিতে পাস হয়েছে এটা, এবং এখান থেকে পেছানোর সুযোগ নেই বলেই বলে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু সবকিছুর মধ্যেই তো আসলে কোনো না কোনো সুযোগ থাকে, এবং আসলে এই ধরনের বিষয়গুলোতে শেষ কথা বলে কিছু নেই। আমরা যদি ডিপ্লোম্যাটিক্যালি খুব সিরিয়াসলি অগ্রসর হই, তাহলে সেই ক্ষেত্রে আসলে জাতিসংঘকে বোঝাতে আমরা হয়তো সক্ষম হতে পারি। কারণ হলো যেটা বাস্তবতা হলো যে আসলে ব্যবসায়ীদের মুখ থেকে যেটা শোনা যাচ্ছে যে আসলে আমাদের তো প্রস্তুতি সেভাবে নেই। আর প্রস্তুতি না থাকারই কথা, তার কারণ 2022 সালের থেকে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে বাংলাদেশের যে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান 2024, এরপরে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি প্রতিষ্ঠানই দুর্বল এবং ভঙ্গুর, এবং এই কারণে এই সংস্কার করেও কিন্তু কুল পাওয়া যাচ্ছে না। মানে পুরো ব্যাংকিং খাত থেকে শুরু করে যে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এইজ অফ ডুইং বিজনেস, আমাদের লজিস্টিক্স এবং সব দিক থেকেই আসলে বিভিন্ন রকমের সমস্যা। তো এই সমস্যা কাটাতে কিন্তু আরো অনেক সময় লাগবে। সুতরাং এই 2026 সালে নভেম্বরে পরে আমাদের যে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে বিশ্ববাজারে, তো সেটি একটা বড় রকমের চ্যালেঞ্জের বিষয়। এবং একই সঙ্গে এরই মধ্যে আসলে এই আমাদের তৈরি পোশাকের যে সংগঠন, তো তাদের দিক থেকে আসলে জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে যে যেন একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করা হয় যে আসলে প্রস্তুতিটা কেমন। আর আরেকটা বিষয় হলো যে আসলে আমাদের যে অবস্থা এখন, তো তাতে করে কিন্তু সেই অর্থে যে আমাদের যে এক্সপোর্ট, সেটি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে, এবং ঝুঁকির মধ্যে যদি পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে জাতিসংঘ এই ক্ষেত্রে একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে দেশের স্বার্থটা সবার আগে।
আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি, সরকার একটু সেফ সাইডে থাকতে চায় কিনা, তার চাইতে বড় বিষয় হচ্ছে যে দেশের জনগণের জন্য, দেশের বিনিয়োগের জন্য যে কোনটা আসলে প্রয়োজন। তো প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের নীতিগুলো নির্ধারণ করতে আমাদের চেষ্টা করতে হবে। কে কি বললো না বললো, আসলে কি হবে কি হবে না, সেগুলো তো অনেক পরের বিষয়। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি কিনা, তার কারণ সারা পৃথিবী আমাদের সম্পর্কে জানে যে আমাদের প্রতিষ্ঠানগুলোর কি দুরবস্থা, ব্যাংকিং খাতের যে একটা বেহাল পরিস্থিতি, এগুলো সবাই জানে। রিজার্ভ আমাদের বাড়ছে ঠিকই, কিন্তু আসলে তো ব্যবসা হচ্ছে না, আমদানি তো সেরকম ভাবে হচ্ছে না বলেই তো রিজার্ভটা আস্তে আস্তে বাড়ছে। তো সব মিলিয়ে যে অবস্থা, তাতে আমার কাছে মনে হয় যে যেহেতু বিনিয়োগের ক্ষেত্রে একটা শ্লথগতি প্রবৃদ্ধি কম এবং ব্যবসায়ীদের মধ্যে কিন্তু অনেক হতাশা, তো এই অবস্থায় আসলে এলডিসি গ্রাজুয়েশন এর সময়সূচি একটু পেছানোর জন্য যদি সরকার চেষ্টা করে, আমার মনে হয় কি যে সেটা দেশের জন্যই ভালো হবে। হ্যাঁ, বর্তমানে যে একটা বিষয় হচ্ছে বাংলাদেশ আসলে সব কিছুতে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোতে একবার নয় দুইবার উত্তরণ করেছে এবং সব কিছুই আসলে নিয়মতান্ত্রিকভাবে সব কিছু ঠিক আছে কাগজে কলমে, কিন্তু বর্তমান যে বাস্তব পরিস্থিতি ব্যবসার এবং আমাদের যে শিল্পের, সেখানে সেই বাস্তবতা কি বোঝানোর সুযোগ, মানে সিডিপিকে কি আমরা আসলে বোঝাতে পারি কিনা, মানে আমরা একটি টার্মোয়েলের মধ্য দিয়ে যেহেতু যাচ্ছি, জুলাই আগস্টের একটি ধাক্কা, সব কিছু মিলিয়ে আমরা কি এই সিচুয়েশনটাকে আসলে তাদেরকে বোঝানো সম্ভব কিনা, এবং বোঝালে সেই জায়গায় সেটি পেছানোর যেই প্রক্রিয়া সেটি সুযোগ মানে কতটুকু আছে? না, সুযোগ তো নিশ্চয়ই আছে, আমরা চেষ্টা করেছি কিনা সেটা বড় প্রশ্ন। আমরা তো এখনো পর্যন্ত চেষ্টাই করিনি। এই অগাস্টের মধ্যে মানে অক্টোবরের মধ্যে আসলে একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, এবং তারা বারবার অনুরোধ করেছে আমাদেরকে জাতিসংঘের দিক থেকে যে পরিস্থিতিটা কি সেটা যেন আমরা একটু এক্সপ্লেন করি। তো আমরা কিন্তু সেই সুযোগটা গ্রহণই করিনি একেবারে। তো এই কারণেই আমরা কিন্তু মানে বিশেষ করে আমাদের যে ব্যবসায়ী মহল, তারা কিন্তু অনেকটা হতাশ, যে অন্তত ওই সময় যদি আমরা বলতাম যে না, আমাদের পরিস্থিতি আসলে মানে বাস্তবতা হচ্ছে আসলে যে অনেকটাই নাজুক, এবং ব্যবসায়ীদের দিক থেকে তেমন কোনো প্রস্তুতি নেই, এবং একই সঙ্গে যে পরিসংখ্যানের ভিত্তিতে আসলে এই বারবার অ্যাসেসমেন্টটা হয়েছে, সেই পরিসংখ্যানগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আর পরিসংখ্যান ব্যুরোরও তো সংস্কারের কাজ চলছে এখন, এবং যা কিছু আমাদের তথ্য উপাত্ত সেগুলোর মধ্যে যে দুর্বলতা আছে সেটাও মোটামুটি সবাই জানেন। তো এই অবস্থায় কিন্তু এই ডাউটগুলো দিয়েই কিন্তু আসলে আমাদের অ্যাপিল করার সুযোগ ছিল, যে সেই সুযোগটা আমরা কাজে লাগাইনি, তবে সময় ফুরিয়ে যায়নি। আমরা যদি এখনো চেষ্টা করি, আমি মনে করি যে এই কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিকে এটা বোঝানো সম্ভব, তারপরে ইকোসকে সেটি যাবে, এবং এরপরের আসলে একটু অনেকটা ঝুঁকিও আছে, তার কারণ পরবর্তী যে জেনারেল অ্যাসেম্বলি সেটা তো আগামী বছরের সেপ্টেম্বরে। তো এখন সেই সময় কি হবে না হবে, কিন্তু সেটা যদি আমরা চিন্তা না করে বরং এখন থেকে যদি অন্তত তাদের সঙ্গে যোগাযোগ করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে হয়তো কিছুটা সাফল্য লাভ করার সুযোগ রয়েছে আমাদের। এবং এখানে আসলে এত ভয়ের কিছু নেই, ডিপ্লোম্যাটিক্যালি সবই সম্ভব, কিন্তু আমাদের চেষ্টাটা আসলে সবচেয়ে বড় বিষয়, যে আমরা আদৌ চেষ্টা করবো কিনা। তো চেষ্টা করলে আমার মনে হয় কি যে এটা বাংলাদেশের পরিস্থিতি সবাই জানেন, তো এটা তাদেরকে আসলে খুব বেশি বোঝানোরও প্রয়োজন হবে না। না, যেহেতু সরকারের দিক থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, আপনি যেটি বলছিলেন যে অক্টোবরে যে রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই রিপোর্টটি আমরা দেইনি, তার মানে সরকার আসলে পেছানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার পথেই হাঁটছে না। সেক্ষেত্রে যদি 26-এ আমরা গ্র্যাজুয়েশন করতেই হয়, সেটা তো একটা প্রস্তুতি দরকার, মানে আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি, সরকারের দিক থেকে কি সেই প্রস্তুতিগুলিও দেখছেন? সরকার একদিকে গ্র্যাজুয়েশনের পথে আছে, অন্যদিকে প্রস্তুতিও সেভাবে নিচ্ছে না, তাহলে মানে আপনার কাছে কি মনে হয় যে পুরো বিষয়টা নিয়ে সরকার কি আসলে চিন্তা ভাবনা করছে, নাকি আসলে তারা চিন্তা করছে যে আমরা তো আসলে থাকছি না, তাহলে আমরা আসলে হয়তো এই জায়গাটাতে তাদের খুব একটা নজর না, মানে পরিস্থিতিটা কি হচ্ছে? না, আমার কাছে মনে হচ্ছে যে আসলে সরকার এখন নির্বাচনের মধ্যে আছে, মানে নির্বাচন নিয়ে যা কিছু প্রস্তুতি এবং এই সংস্কারের যে বিষয়গুলো আর কি, সেগুলো নিয়েই চিন্তিত এবং সেগুলো নিয়ে কাজ করছে। আসলে এখন হাতে সময় নেই সরকারের, তার কারণ নির্বাচনের জন্য অনেক কর্মযজ্ঞ রয়েছে, প্রতিদিনই নানাভাবে বৈঠক হচ্ছে, এবং একই সঙ্গে জুলাই চার্টার কিভাবে ইমপ্লিমেন্টেড হবে, গণভোট এবং একই সঙ্গে সাধারণ নির্বাচন, এই দুটা একদিনে হবে না, কিন্তু এই বিষয়গুলোই আছে। মাহফুজ কবির, না সেটা ঠিক আছে যে সরকারের একটি অংশ এই প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য দেখার জন্য, এই যে বিশ্ব বাণিজ্যের যে পরিস্থিতিগুলো দেখার জন্য, এগুলো তো সরকারের আলাদা মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, শিল্প মন্ত্রণালয় আছে, তারা আসলে কি করছে, মানে সেই মন্ত্রীরা কি করছেন, সেই জায়গাটাতে তো নিশ্চয়ই প্রশ্ন আসছে যে তাহলে প্রস্তুতির জায়গাগুলো অন্যান্য জায়গায়, মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, আরো 4 মাসের একটা সময় আছে, কিন্তু এই 4 মাসে কি তাহলে আমরা বসে থাকবো, তাহলে আমরা প্রস্তুতি কি নেব না, মানে
ইলেকশনের সময় হবে, কিন্তু অন্যান্য প্রস্তুতিগুলো তো ইলেকশন মোডে থাকলে, হ্যাঁ ইলেকশন মোডে থাকলে আসলে অন্য কাজগুলো এমনিতেই একটু পিছিয়ে যায়, এবং সেই অবস্থায় কিন্তু এখন তৈরি হয়েছে। আমি সেই কারণেই বলছিলাম যে এত কাজ চলছে নির্বাচনকে ঘিরে এবং সংস্কারকে ঘিরে, যার ফলে আসলে ঠিক এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিগুলো ঠিক মতো নেওয়া হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে ব্যবসায়ীদের সঙ্গে এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের যে একটা দূরত্ব, সেই দূরত্ব কিন্তু মনে হচ্ছে না যে কমছে। তো এটা একটা চিন্তার বিষয়, তার কারণ এই প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী এবং সরকার একসঙ্গে কাজ করতে হবে এবং খুব নিবিড়ভাবে এবং একই পথে থাকতে হবে তাদেরকে, যে সরকারের বক্তব্য আর ব্যবসায়ীদের বক্তব্য যেন বা মনোভাব যেন একই রকমের হয়। কিন্তু এখন দেখতে যাচ্ছি যে এই ধরনের একটা ডাইভারজেন্স রয়েছে এটার মধ্যে। তো এটা দিয়ে আসলে প্রস্তুতি হয় না, এবং ব্যবসায়ী তো পরিষ্কার করেই বলছেন যে তারা খুব দুরবস্থার মধ্যে আছেন। তো এবং ব্যবসার খরচ বেশি হচ্ছে এবং নানা রকমের সমস্যা। তো এটার মধ্যে তো আসলে প্রস্তুতির বিষয়ে কিন্তু তারা একেবারেই কিন্তু আত্মবিশ্বাসী নন। তো ব্যবসায়ীরা নন, কিন্তু সরকার তো আসলে এক্সপোর্টার নয়, তাই না? সরকার কি রপ্তানি করবে? সরকার কি এই ঝুঁকি মোকাবেলা করবে? তা তো করবে না, তাই না? সুতরাং ব্যবসায়ীদের কথাটাই তো শেষ কথা। তো তারা যদি বলেন যে না তারা প্রস্তুত নন, তাহলে এখন সরকার কি বললো সেটা কিন্তু খুব বেশি মিনিং ক্রিয়েট করে না আমি মনে করি। তো সেই অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে না, সেইভাবে আসলে প্রস্তুতিটা নেই, মানে রিয়াল সেন্সে যদি আমি বলি প্রস্তুতিটা নেই। আসলে সরকারের সেদিকে নজরও আছে বলে খুব বেশি আমাদের মনে হচ্ছে না। আমরা আরও আলোচনা করব অন্যান্য বিষয় নিয়ে। সেখানে আমাদের হাতে প্রতিদিনের মতো আজকের প্রধান প্রধান পত্রিকাগুলোর যে বাণিজ্য বিষয়ক সংবাদের শিরোনাম, সেগুলো আমরা একটু দেখতে চাই। আমরা শুরুতে যা বিজনেস স্ট্যান্ডার্ড টিভিএসের যে শিরোনামটি করেছে, সব আলোচনায় ব্যর্থ, আন্তর্জাতিক সালিশে আদানির মুখোমুখি হতে চলেছে বিপিডিপি। আমরা জানেন যে আদানির সাথে আমাদের যেই বিদ্যুৎ, ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি আছে, সেখানে একটি বড় ধরনের সমস্যা চলছে। তারা এই মুহূর্তে আদানি তাদের এই বিদ্যুৎ ভারতের জাতীয় গ্রিডে দেওয়ার জন্য সরকারের দিক থেকে অনুমতি পেয়েছে। এটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে এবং সেটি এখন আদালত পর্যন্ত গড়াতে যাচ্ছে। এটি আসলে একটি বেশ জটিল অবস্থা তৈরি হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড আরেকটি সংবাদ, মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর কর্মকর্তাদের এখনও কেন বেতন বোনাস দেওয়া হচ্ছে, প্রশ্ন আইএমএফের। এইটি আসলে একটি ভালো প্রশ্ন, কারণ বেশ কিছু ব্যাংক আসলে খুব খারাপ অবস্থার মধ্যে আছে, মূলধন ঘাটতি আছে, লোকসান দিচ্ছে, কিন্তু তাদের নানান ধরনের যে বিষয়গুলো ব্যয়ের পরিচালন ব্যয় কিন্তু কমছে না, সেখানে বেতন ভাতা দেওয়া হচ্ছে কর্মকর্তা কর্মচারী। সেটিও একটি আসলে বিষয় যে তাদেরকে কর্মকর্তা কর্মচারীদের বেতন তো দিতেই হবে, লভ্যাংশ দেওয়া হয়, মানে সবকিছু মিলিয়ে আসলে এটি নিয়ে তারা প্রশ্ন করেছে যে এগুলো আসলে কি অবস্থা হবে। পরের সংবাদটি দেখতে পাচ্ছি দৈনিক প্রথম আলো, বেসরকারি ঋণ তলানিতে, তবে ঋণপত্র খোলায় গতি। বেসরকারি খাতে যে তলানিতে, সেটি নিয়ে আমরা গতকালও আলোচনা করেছি। বেসরকারি খাত বিনিয়োগ যেহেতু একেবারেই স্থবির, সেখানে আসলে ঋণ প্রাপ্তি বা ঋণ নেওয়ার বিষয়টাও খুব খারাপ অবস্থা আছে। তবে ঋণপত্র খোলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমদানি কিছু বাড়ছে, সেই সংবাদটি তারা করেছে। আমাদের পরের যে সংবাদ, দৈনিক কালের কণ্ঠ, তারা বলছে যে নিরাপত্তাহীনতায় বাতিল হচ্ছে ক্রয়াদেশ, বহু কারখানা বন্ধের শঙ্কা। এটি আসলে বাস্তব চিত্র। এখন বিজিএমের পক্ষ থেকে গত কয়েকদিন আগে বলেছে 250-র উপরে কারখানা বন্ধ হয়ে গেছে এর মধ্যে, যেগুলো তারা আসলে এই যে ব্যবসার ব্যয় বাড়ছে, ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছে না, নানান কারণে ক্রয়াদেশ বাতিল হচ্ছিল, এইসব কারণে কারখানাগুলো বন্ধ হয়েছে। আরও অনেক কারখানা বন্ধের শঙ্কা তারা করছে। এটি খুবই খারাপ একটি সংবাদ আমাদের জন্য। পরের সংবাদটি দ্য ডেইলি স্টার, তারা বলছে যে আওয়ামী লীগের আমলে বেশিরভাগ বিদ্যুৎ চুক্তি হয় মন্ত্রী আমলা আর কোম্পানির যোগসাজশে। এটি মোটামুটি সবাই আসলে জানার বিষয়। বিদ্যুৎ খাত নিয়ে আসলে ব্যাপক দুর্নীতি হয়েছিল গত সরকারের আমলে, এবং সেই সময়টাতে আমরা দেখেছি যে বিদ্যুৎ খাতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, সে বরাদ্দগুলো কাজে লেগেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে। অনেক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করা হয়েছে, এবং বসে বসে অনেক কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছিল, যেটি আসলে আমাদের টোটাল অর্থনীতির উপরই বড় ধরনের চাপ তৈরি করেছে। এই সংবাদটি তারা করেছে। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আছেন ডক্টর মাহফুজ কবির আমাদের সাথে। জনাব মাহফুজ কবির, যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে মূলধন। জনাব মাহফুজ কবির, আপনি কি আমাদের সাথে আছেন? জনাব মাহফুজ কবিরকে আমরা আসলে তার সংযোগটি হারিয়ে ফেলেছি। আমরা পরবর্তী সংবাদে যেতে চাই।
চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা $2.56 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 7% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের অক্টোবর মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন $2.42 বিলিয়ন। এদিকে চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 4 মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $10.14 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল $8.9 বিলিয়ন। ব্যাংকাররা জানান দেশের ডলার মার্কেট এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে, পাশাপাশি খোলা বাজারে হুন্ডির প্রভাব কমে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ছে। বর্তমানে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে যে রেট পাচ্ছেন তা খোলা বাজারে ডলারের দামের প্রায় কাছাকাছি, ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের 2025-27 মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন। সোমবার রাজধানীর মগবাজারে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ফলাফল বাজুসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জানান বাজুসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আওয়াল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নতুন কমিটির নির্বাচিত হওয়ায় নির্বাচনের কোনো প্রয়োজন হয়নি। মূলত আইনি বাধ্যবাধকতায় বিগত কমিটির কোনো সদস্য নির্বাচনে অংশ নিতে পারেননি। নবনির্বাচিত সভাপতি এনামুল হক দোলন স্বর্ণ আমদানি সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানান। সোনার গহনা বিক্রিতে ভ্যাটের হার 1.5% করার দাবিও জানান তিনি। আগামীকাল 15 ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে, এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। আমাদের স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। স্বর্ণ আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এত কঠিন প্রক্রিয়া, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ আমদানি করতে গেলে যে রেট দাঁড়ায়, সেই রেট দিয়ে স্বর্ণ ক্রয় করতে গিয়ে আগ্রহী না। কাজে অবশ্যই আমাদের এই সেক্টরটাকে লালন পালন করতে হবে, আমাদের এই সেক্টরটাকে দেখতে হবে। দর্শক, এর সাথে সময় হচ্ছে বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরবো পর সাথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম যে বেশ খানিকটা ইতিবাচক ধারায় লেনদেন চলছিল, তবে লেনদেনের পরিমাণ গতকালও কম ছিল। আজকেও আমরা লেনদেনের পরিমাণ বেশ তলানিতে দেখতে পাচ্ছি। 345 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। সূচক কমেছে 27 পয়েন্ট, অর্থাৎ প্রধান যে সূচক ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 27 পয়েন্ট কমে 5088 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 4.5 পয়েন্টের বেশি, অবস্থান 1074 পয়েন্ট। ডিএস30 অবস্থান 1973, কমেছে 9.23 পয়েন্ট। যেটি বলছিলাম, লেনদেন 350 কোটি টাকার কম। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 77টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে 255টির এবং অপরিবর্তিত আছে 66টি কোম্পানির শেয়ারের দর। এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। শুরুতে দেখতে চাই মুদ্রার বিনিময় মূল্য। আজকের ব্যাংকগুলোতে মার্কিন ডলার তারা কিনছে 122 টাকায়, বিক্রি করা হচ্ছে 123-এ। ইউরো 137 টাকায় কিনে 142-এ বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 157, বিক্রয় 165। চীনা ইউয়ান কেনা হচ্ছে 16 টাকায়, বিক্রয় 18 টাকা। সৌদি রিয়াল 32 টাকা কিনে 33 টাকায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাবো। বিশ্বব্যাপী টালমাটাল সোনার বাজার, যার প্রভাব কিন্তু বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি গত অন্তত 2 বছর ধরে, যেখানে গত 1 মাসে সবচেয়ে বেশি দাম বেড়েছে সোনার, এবং সেটি এই মুহূর্তে 2 লাখের উপরে বিক্রি হচ্ছে। 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি 2,01,706 টাকা প্রতি ভরিতে। 21 ক্যারেটের দাম পড়ছে 1,92,530 টাকা। 18 ক্যারেট 1,65,023 টাকা এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,37,133 টাকা প্রতি ভরি। রূপার দাম যদি দেখি, স্বর্ণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রূপার দামও। 22 ক্যারেট রূপা এই মুহূর্তে 4,246 টাকায় মিলছে দেশের বাজারে। 21 ক্যারেটের দাম পড়ছে 4,047, 18 ক্যারেট 3,476 টাকা এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 2,601 টাকায়।
ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। নভেম্বর মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল সন্ধ্যা 6টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নভেম্বর মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1241 টাকা থেকে 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে 1 টাকা 19 পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 55 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়েছে। আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে সময় হয়েছে আরও একটি বিরতি। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরো খবর নিয়ে। স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রামে ভেজাল এবং নোংরা পরিবেশে দেদারসে তৈরি হচ্ছে খাদ্যপণ্য। বিস্কুট তৈরিতে মেশানো হচ্ছে ক্ষতিকর রং, পা দিয়ে মারানো হচ্ছে ময়দা, মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। মুগলটুলিতে এমন 2 বেকারির কারখানায় অভিযান চালিয়ে জরিমানাও করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এইভাবে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে কেক, ফেলে রাখা হচ্ছে নোংরা মেঝেতে। একইভাবে তৈরি হচ্ছে বিস্কিট, পাউরুটি, বনসহ বেকারির খাদ্যপণ্য। এমন দৃশ্য ধরা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনুসন্ধানে। দুপুরে চট্টগ্রাম নগরীর মুগলটুলিতে 2 বেকারির কারখানায় অভিযান শুরু করে ভোক্তা অধিকার। অভিযানে হাতে নাতে ধরা পড়ে নোংরা পরিবেশে খাবার তৈরির এমন দৃশ্য। খাবার নিচে প্রসেস করতেছে এবং উৎপাদিত খাবারটাই নিচে আবার শ্রমিক যারা আছেন তারা খোলা হাতে প্রসেস করছেন। তারা পত্রিকাতে খাবারটা এই যে কেকটা পত্রিকা দিয়ে কিন্তু উৎপাদন করছেন। তারা যখন এই পত্রিকাটা রিমুভ করছে তখন পত্রিকার একটা কালি এই খাবারটাতে রয়ে গেছে। এমনকি ড্রাই কেক তৈরিতে মেশানো হচ্ছে ক্ষতিকর রং। বিএসটিআই এর অনুমোদন থাকলেও বেকারিগুলো মানছে না কোনো নিয়ম নীতি। তারা কিছু টোস্ট তৈরি করে, ড্রাই কেক তৈরি করে, ড্রাই কেকটার মধ্যে যে কালার ব্যবহার করে কালারটা হচ্ছে অননুমোদিত কালার। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা এই কালারটা আমাদেরকে দেখাতে পারছে না। অন্যদিকে মুগলটুলির প্রগতি বেকারিতে পা দিয়ে মারানো হচ্ছে ময়দার খামির। খাবার উৎপাদনের অনেকগুলো উপাদানের মধ্যে অন্যতম উপাদান হচ্ছে পানি। ওনারা হচ্ছে অপরিষ্কার পানিটা ব্যবহার করছে খাবারে, যেটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। উনি চাইলে সহজে একটা ব্যবস্থাপনা করতে পারতেন, লম্বা একটা টেবিল দিয়ে দিবেন, টেবিলের উপরে এই পাউরুটিগুলি রাখবেন কর্মীরা, আর কর্মীরা পাশে দাঁড়িয়ে এটা এই গ্লাভস পরে হাত দিয়ে ওটা করবেন, তাতে পায়ের কোনো স্পর্শ লাগবে না। তবে নোংরা ও ভেজাল খাদ্যপণ্য তৈরির অভিযোগে 2 বেকারিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। এগুলা তো আর আমরা ইচ্ছাকৃত, মালিকরা ইচ্ছাকৃত করি না, স্টাফদের গাফিলতির কারণে এগুলো হচ্ছে। বেকারি বিজনেস হচ্ছে আগুন পানির ব্যবসা, সবসময় উত্তপ্ত গরম। দেখা যায় সবাইকে আমরা ঠিক রাখতে পারি না, আমাদের চেষ্টায় কিন্তু সবসময় থাকে। খাদ্যপণ্যে ভেজাল ও নোংরা পরিবেশে তৈরি বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, ভয়াবহ পরিস্থিতি। আসলে সারা দেশেই এই ধরনের নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি হচ্ছে এবং এইসব খাদ্যপণ্য আসলে সাধারণ মানুষ চকচকে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে, সেখান থেকে মানুষ কিনে খাচ্ছে। তারা আসলে জানেই না যে আসলে কোন পরিবেশে তাদের খাবারগুলো তৈরি হচ্ছে। এগুলো আসলে আরও বেশি পরিমাণে এই বিষয়গুলো তদারকি করা দরকার এবং মানুষকে যাতে নিরাপদ খাদ্য দেওয়া যায় সেটি নিশ্চিত করা আসলে সরকারের দায়িত্ব। চলে যাচ্ছি জনপদের শিল্প ও বাণিজ্যের খবরে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চলমান ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসত বাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। ভিটামাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন পেলেই কাজ শুরু হবে। সাইদুল ইসলাম পাবেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, আগের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে নদীর ভাঙন গ্রাস করছে এই অঞ্চলটিকে। ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব নদী পাড়ের হাজারো মানুষ। হুমকির মুখে রয়েছে ঐতিহ্যবাহী বয়ারচর বাজার, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। এখন আমি হিসেবে অসহায় হিসেবে আছি। এখন আমি যে কোনো জায়গায় বাড়ি করুম, ওই ধরনের আমার কোনো ব্যবস্থা নেই। বাজারগুলা গাড়ি নদী নালা ভাঙি চুরি, এখন বাজারের ভিতরে ঢুকে যাইতেছে। এখন আমরা অসহায় অবস্থা আছি। বেড়ের কুলে কোনো রকম ঘর বাড়ি নিয়ে মানে কোনো ফলাই নিয়ে আমরা জিন্দগি কাটাই। এখানে মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, কবরস্থান ছিল, মাঠ ছিল, এগুলো সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নদীর স্রোতে অনেকগুলা ঘর ভেসে গেছে। এই মানুষগুলা এখন বাঁচার জন্য, এই মানুষগুলাকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের গৃহ এবং ভিটে মাটি রক্ষা করার জন্য অনতিবিলম্বে এই নদীবাঁধের টেকসই বেড়িবাঁধের প্রয়োজন। যদি এই টেকসই বাঁধের কোনো ব্যবস্থা সরকার না নেয়, তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করবে তারা। ইতিমধ্যে আমরা প্রকল্প দাখিল করেছি এবং সেটা ইতিমধ্যে মিনিস্ট্রিতে গেছে। আশা করছি খুব শীঘ্রই সেটা অনুমোদন পাবে। মেঘনার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা দুর্গতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লালমনিরহাটে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অতিবৃষ্টি ও ঝড়ো বাতাসে আলুর বীজতলা পচনসহ আধা পাকা আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে কৃষক। কৃষি বিভাগ বলছে, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা থাকলে ক্ষতি এড়ানো যেত। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে মাটিতে মিশেছে চাষের স্বপ্ন। মাত্র পাক ধরা সোনালী আমন কোথাও নুয়ে পড়েছে, কোথাও আবার ডুবেছে পানিতে। অপরদিকে জমিতে পানি আটকে নষ্ট হচ্ছে আলুর বীজতলাও। লালমনিরহাটে গত 3 দিনের টানা বৃষ্টিতে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। নিম্নচাপের কারণে মনে করো আমার এই 2-4 দিনের মধ্যে আমি এই ধান কাটবো, সেই ধান আমার ক্ষতি হয়ে গেছে। 3 দিন আবহাওয়ায় বৃষ্টি হয়ে আমাদের আলু গাছি, ভুট্টা গাছি, গুছি এগুলা পচি গেছে। মোটামুটি শতকরা 85% মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। কৃষকরা বলছেন, এমন অবস্থায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম অবস্থা তাদের। চান সরকারি সহায়তা। 3-4 দিন থেকে বৃষ্টি, ঝড় বৃষ্টি, এই যে বাতাস, সব ধান পড়ে গেছে। আর কি করবো, চিন্তায় আছে খুব। খেরগুলো যে আছে, খেরগুলো মনে করেন যে মাটিতে পড়ে যায়, ওগুলো পচিয়ে নষ্ট হয়ে গেল। খরচ তো বহুত খরচ। এগুলো তো এখন সরকার যদি দেখিলে। রবি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। তো আমরা এখন পর্যন্ত আমাদের যে তথ্য আছে সেটা হলো 261 হেক্টর জমি এরকম হেলে পড়েছে। তো আমাদের কৃষকদের কাছে আমাদের যারা সহকর্মী যারা আছেন তারা পরামর্শ দিচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত 3 দিনে 261 হেক্টর জমির আমন ধান প্রবল বাতাসে নুয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল 5 দিনের ব্যবধানে বগুড়ায় পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 25 টাকা। ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি বৃষ্টি ও মৌসুমের শেষ পর্যায়ে পেঁয়াজের পাইকারি হাটে দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে প্রত্যাশা তাদের। দাম বাড়ায় ক্রেতা সাধারণের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। এবার বিশ্ব বাণিজ্যের খবর। আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ অতিরিক্ত বৃদ্ধির আশঙ্কায় উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওপেক দেশগুলো। আগামী বছরের প্রথম 3 মাসের জন্য তেল উৎপাদন বৃদ্ধি স্থগিতের ঘোষণা দিয়েছে সংস্থাটি। চলতি বছরের এপ্রিল থেকে ওপেক প্রতিদিন প্রায় 2.9 মিলিয়ন ব্যারেল তেলের উৎপাদন বাড়ালেও বিশ্ববাজারে দেশের
তেলের দাম ব্যারেল প্রতি $60 নামায় এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার উপর নতুন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই কারণেই বাজার পর্যবেক্ষণ করে পরিস্থিতি স্থিতিশীল রাখতে চাইছে ওপেক বিশ্ব। এই সিদ্ধান্তের পর আগামী দিনগুলোতে বিশ্ববাজারে তেলের দামের উপর এর প্রভাব দেখা যেতে পারে। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।